আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। আর আপনাদের সঙ্গে রয়েছে আমি কামরুন নাহার আজাদ স্বপ্না। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশে 6 জনের দেহে করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত, উদ্বিগ্ন স্বাস্থ্য অধিদপ্তর। একদিনে আরও 45 জনের মৃত্যু। ঘরমুখ যাত্রীদের চাপের মুখে শিমুলিয়া ও পাটুরিয়া ফেরি চলাচল শুরু। ঈদ উদযাপনে অনিশ্চিত যাত্রায় ঢাকা ছাড়ছে মানুষ। ঈদ কেনাকাটায় ব্যস্ত নগরবাসী, মার্কেটে উপচে পড়া ভিড়। নিত্যপণ্যের বাজারে ক্রেতা কম, দাম বেড়েছে মুরগির মাংস, চিনি ও গুঁড়ো দুধে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মবার্ষিকীতে অনলাইনে নানা আয়োজন থাকলেও করোনায় নেই কোনো আনুষ্ঠানিকতা। শুনছিলেন শিরোনাম, যাব বিস্তারিত সংবাদে। দেশে 6 জনের দেহে করোনা ভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে 2 জনের দেহে ডাবল মিউটেশন পাওয়া গেছে। প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা উদ্বেগ প্রকাশ করেন। এদিকে দেশে করোনায় একদিনে আরও 45 জনের মৃত্যু হয়েছে, আর নতুন রোগী শনাক্ত হয়েছেন 1285 জন। মোবাল্লিক কর্মীর রিপোর্ট। যে কোনো ভাইরাসই ক্রমাগত নিজের ভেতরেই নিজেই মিউটেশন ঘটিয়ে নিজেকে বদলাতে থাকে, ফলে একই ভাইরাসের নানা ধরন বা ভেরিয়েন্ট তৈরি হয়। ভেরিয়েন্ট কখনো মূল ভাইরাসের চেয়ে দুর্বল হয়, আবার কখনো সেটি অধিকতর ছোঁয়াচে হয়ে ওঠে। করোনা ভাইরাসের এমন এক ভেরিয়েন্টের জন্য বিশ্বের অন্য দেশের চেয়ে পর্যুদস্ত ভারত। প্রতিদিনই শনাক্তের পাশাপাশি হচ্ছে মৃত্যুর রেকর্ড। কিছুদিন ধরে আলোচনায় প্রতিবেশী দেশটির এই ভেরিয়েন্ট বাংলাদেশে হামলা করে কিনা। শেষ পর্যন্ত আশঙ্কা সত্যি হলো। স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মহাপরিচালক জানালেন, বেনাপোল দিয়ে ভারত থেকে আসা 8 জনের নমুনা পরীক্ষার পর 6 জনের দেহে ভারতীয় ভেরিয়েন্টের শনাক্ত হয়েছে। একই ব্যক্তির নমুনা যশোর ও বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এরকম বাংলাদেশি 8 জনের নমুনা সংগ্রহ করে একই নমুনা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং আইডিসিআরে পরীক্ষা করা হয়েছে। সেখানে আইডিসিআরের তথ্য মতে তারা 6টির মধ্যে পজিটিভ পেয়েছে। যেই 6টির মধ্যে আসলে 4টি খুব ক্লোজ ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের মধ্যে আর 2টি কনফার্ম, এবং যশোর ও বিজ্ঞান প্রযুক্তিও বিশ্ববিদ্যালয় তারাও একই রকম রেজাল্ট পেয়েছে। তিনি জানান, আইডিসিআর ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2 জায়গাতেই পরীক্ষাতে অভিন্ন ফল পাওয়া গেছে। যে আপনারই আগে উদ্বিগ্ন হওয়া উচিত যেন আমি এই সংক্রমিত না হই, আমি আমাকে সংক্রমিত না করি এবং আমার পরিবারকে সংক্রমিত না করি। সেই জন্য প্রত্যেকেরই আসলে উদ্বিগ্ন হওয়া উচিত। এদিকে গত 24 ঘন্টায় করোনায় দেশে আবারও মৃত্যুর হার বেড়েছে। একদিনে আরও 45 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 11,878 জন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন 1,285 জন। মোট শনাক্তের সংখ্যা হল 7,72,127 জন। মোবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। কয়েক ঘন্টা বন্ধ থাকার পর ঘরমুখ যাত্রীদের চাপের মুখে অবশেষে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু হয়েছে। ফলে ভোগান্তি ও অনিশ্চয়তার পর ঘরমুখ মানুষ পদ্মা পারাপারের সুযোগ পেয়েছেন। তবে সীমিত আকারে ফেরি চলাচল করায় এখনও 2 ঘাটে যানবাহন ও মানুষের জট লেগে আছে। এর আগে সরকারি সিদ্ধান্তে ভোর 6টা থেকে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি। রাতে জরুরি ও পণ্যবাহী যানবাহন চলার কথা ছিল। প্রতিনিধিদের তথ্যচিত্রে নূর মোহাম্মদের রিপোর্ট। ঈদে নিজ নিজ কর্মস্থলে থাকতে হবে। করোনা রোধে সরকারের এমন নির্দেশনা অমান্য করে এভাবেই দলে দলে ছুটছে ঘরমুখ মানুষ। কদিন ধরে ঘরমুখ যাত্রীর মাত্রাতিরিক্ত চাপের কারণে করোনার সংক্রমণ রোধে শনিবার ভোর 6টা থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া, বাংলাবাজার ও মানিকগঞ্জের পাটুরিয়া, দৌলতদিয়া নৌ রুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি। সরকারি ঘোষণা শুনে ও না শুনে মানুষ সকাল থেকেই ভিড় করেন শিমুলিয়া ও পাটুরিয়া ঘাটে। ফেরি বন্ধ থাকায় তারা পারাপারের অপেক্ষায় প্রহর গুনতে থাকেন। লঞ্চ, ট্রলার ও স্পিড বোট আগে থেকেই বন্ধ থাকায় সবার ভরসা কেবলই ফেরির উপর। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাটে বাড়তে থাকে ঘরমুখ মানুষের উপস্থিতি। ক্রমেই তারা অসহিষ্ণু হয়ে ওঠেন।
যাত্রীরা বলছেন ফেরি বন্ধের খবর তারা জানতেন না। আমরা তো জানতাম না, যদি এটা আগে থেকে বলে দিত তো আমাদের এই ভোগান্তি হতো না। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, ঘাটে এসে দেখছি ফেরি বন্ধ, আমরা তো আগে থেকে জানি না, আমাদের তো খুব কষ্ট হচ্ছে। লাশবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপারের জন্য ফেরি ঘাটে ভিড়তেই সব বাধা পেরিয়ে ঘরমুখ মানুষ ছুটাছুটি করে ফেরিতে উঠে পড়েন। এমন পরিস্থিতি আর মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠায় দুপুরের পর সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়। তবে ফেরিতে জরুরি সেবার যানবাহন ওঠার আগেই মানুষ উঠে পুরো জায়গা দখলে নেয়। সীমিত সংখ্যক ফেরি চলাচল করায় যাত্রী ও যানবাহনের চাপে দুই ঘাটেই লেগে আছে জন ও যানজট। নূর মোহাম্মদ, মাই টিভি। ভোগান্তি উপেক্ষা করে প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে অনিশ্চিত যাত্রায় ঢাকা ছাড়ছে মানুষ। আন্তজেলা বাস বন্ধ থাকলেও যে কোনো উপায়ে বাড়ি ফেরায় তারা তাদের বাহন হয়ে দাঁড়িয়েছে মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা, মাইক্রোবাস ও প্রাইভেট কার। গাড়ি না পেয়ে সামনে কিছু একটা মিলবে এমন আশায় পায়ে হেঁটে রওনা দিচ্ছেন অনেকে। এসএমআরএফের রিপোর্ট। এই চিত্র ঢাকার আমিনবাজার ব্রিজের। লকডাউনে বন্ধ দূরপাল্লার বাস, ঈদ করতে তবু ফিরতে হবে বাড়ি। মাইক্রোবাস, প্রাইভেট কার, সিএনজি, অটোরিকশা কিংবা মোটরসাইকেল, বাড়তি অর্থ খরচ হলেও যাত্রীদের ভরসা এসব ছোট্ট যানবাহন। ভাঙ্গে যাবো, আমরা এখানে প্রাইভেট কার খুঁজতেছি। তো মাইক্রো ঠিক করছি ঝিনে দেওয়ার জন্য। প্রথমে ঠিক করেছিলাম যে আমরা ফেরি হয়ে যাব, পরে শুনছি ফেরি বন্ধ, এখন আমরা যমুনা হয়ে যাওয়ার চেষ্টা করছি। সামনে এগুলে কিছু একটা পাওয়া যাবে আশায় অনেকেই পায়ে হাঁটা শুরু করেন। হাঁটতে শুরু করছি, আশা করি হয়তো আমিনবাজার থেকে গাড়ি পাইতে পারি। এখান থেকে সাভার যাব, সাভার থেকে পাটুরিয়া ঘাট থেকে দেখা যাক ওপারে যায় কি হয়। ঈদের ছুটিতে কর্মস্থল ত্যাগে রয়েছে সরকারি নিষেধাজ্ঞা। পথে নানা ভোগান্তি, তারপরেও যেতে হবে গন্তব্যে। পাবলিক যে কোনো উপায়ে সবাই যেতে পারতেছে দেশে বাইরে, কিন্তু গাড়ি কি দোষ করছে? গাড়ি যেতে পারে না কেন? কষ্ট হলে এটা কিছু করে নেই, সরকারের কথা সরকার বলছে, আমাদের কাছে আমরা করব। যাত্রাপথে অনেকেরই মুখে ছিল না মাস্ক। যানবাহনে পুরোপুরি উপেক্ষিত সামাজিক দূরত্ব। মাছ আছে তো, মাছ আছে। মাস্ক পরে করোনা নাই, আমি সামলাইলাম, কিন্তু আমার পেটের খাবারে তো আমি মরে যাইতেছি, তাহলে আমার মাস্ক পরে কি লাভ আছে? অনেকেরই মাস্ক নেই, এটা আসলে তাদের ব্যর্থতা। যাত্রী বহনে নানা অজুহাত চালকদের। অনুমতি নাই, যাত্রী প্রবলেম আছে তার জন্য আইটাই যাইতেছে, লেগে উপকার করতেছি। মানবিক দিক থেকে নেওয়া হচ্ছে আর কি। পাটুরিয়া ঘাটে যাইতেছি, ওনাদের কিনে ওনারও সুযোগ সুবিধা হোক, আমারও পেট চলো। মোটরসাইকেল থামায় কেস দিচ্ছে, জিজ্ঞাসাবাদ করতেছে, তারপর তো সব গাড়ি তারা ওইভাবে খুঁটে দেখতে পারে। অবৈধ যাত্রী পরিবহন ঠেকাতে তৎপরতার কথা জানায় প্রশাসন। আসলে নানা রকম অজুহাত তারা বলতেছে, তবে আমরা যেসব আমরা যেটা দেখতেছি জরুরি প্রয়োজন, কেবল তাদেরকে ছাড়তেছি, আদারওয়াইজ আমরা মামলা দিচ্ছি তাদের। এটা তো আসলে মোটেই কাম্য না, তো মানুষের ঢল বাড়ি ফেরা, আসলে আমরা বোঝানোর চেষ্টা করতেছি। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। সংক্রমণ উপেক্ষা করে ঈদ কেনাকাটায় ব্যস্ত রাজধানীর মানুষ। নগরীর শাহ আলী সুপারমার্কেট সহ মিরপুর এলাকার সব শপিং মলেই ক্রেতাদের উপচে পড়া ভিড়। ঈদ কেনাকাটায় স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা থাকলেও কেউই মানছেন না সামাজিক দূরত্ব। কর্তৃপক্ষের চরম উদাসীনতার কারণে মার্কেটে সবাই যার মতোই চলছেন। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর। তাই ঈদ কেনাকাটায় রাজধানীর অন্যান্য সুপারমার্কেটে লোক সমাগম খুব একটা চোখে না পড়লেও নগরীর মিরপুরে ঈদ বাজার বেশ জমজমাট। লকডাউনের মাঝে যারা ঈদের কেনাকাটা সেরে ফেলতে পারেননি তাদের অনেকেই আসেন ছুটির দিনে ঈদ বাজারে। দরকার যেটা সেটা তো নিতেই হবে, প্রয়োজনটাও তো দেখতে হবে, তাই না? নগরবাসী বলছেন যে কোনো মূল্যে ঈদের আনন্দ উপভোগ করতে হবে, তাই কোনো বাধা তারা মানছেন না। অনেক ভিড়, কাস্টমার সামলাতে পারছি না। এই বাবুটার লেগে আইছে, নাইলে আইতাম না। একই সাথে এখন কিভাবে কেনাকাটা করবে? ভিড়ের মধ্যে এরকম থাকে, তাহলে তো আমরা সামাজিক মেনে চলছে না। এদিকে স্বাস্থ্যবিধি না মেনেই চলছে ঈদ কেনাকাটার হিড়িক। নেই সামাজিক দূরত্বের বালাই। গাদাগাদির মাঝে অনেকেই মাস্ক ব্যবহার না করে আসেন কেনাকাটা করতে। প্রচুর গরমের জন্য পড়তে পারি না, গরমের জন্য মুখে আমার মাস্ক আছে ভাই, এখন পরবো, খুব খুঁজে লাগছে। কাস্টমারের দূরত্ব থাকে মাল কিনেন, কিন্তু কাস্টমারের উড়া ইয়া পরে। মাস্কটা আমার গরম লাগতেছে, এখন খুলে রাখছিলাম, এখন কিনতে লইছি। সবাই বলছেন মার্কেট কর্তৃপক্ষের যথাযথ নজরদারি না থাকায় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি সহ সামাজিক দূরত্ব।
জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। এর আগে নিত্যপণ্যের বাজারে ক্রেতা সমাগম কম, তবে নতুন করে বেড়েছে মুরগির মাংস, চিনি ও গুঁড়ো দুধের দাম। আমদানি কম হওয়ায় এসব পণ্যের দাম বেড়েছে বলে জানালেন বিক্রেতারা। আর আগের বর্ধিত মূল্যে বিক্রি হচ্ছে তেল, সেমাই ও গরম মশলা। এস.এম. খোরশেদ আলমের রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজার, পাইকারি ও খুচরা উভয় বাজারে ক্রেতার সমাগম তুলনামূলকভাবে কম। সেমাই, চিনি, গুঁড়ো দুধ, মশলা ও ঈদে ব্যবহার্য পণ্য সামগ্রীর মজুদ পর্যাপ্ত। আমদানি কম থাকায় চিনি, গুঁড়ো দুধ ও মুরগির মাংসের দাম বাড়লেও বাড়েনি খাসির গোছ ও গরুর মাংসের দাম। মাংসের দাম বর্তমান 580 থেকে 550 টাকা বিক্রি করতে হচ্ছে, কিন্তু বিক্রি করে আমাদের টাকা মিলতেছে না। প্রতি কেজিতে 20 থেকে 30 টাকা বাড়ছে। সেমাই, চিনি, দারচিনি, এলাচি তেল, ক্ষীর মিক্স, মেহেদি, বিরিয়ানি মশলা, অনেক নুডলস, নিত্য প্রয়োজন এটি তো ঈদে কেনাকাটা করে। দাম কোনোটা বাড়ে না, দাম বেচা কিনি নাই, দাম বাড়বো করতে। কেনাকাটার লোকজন কম, বাজার ঠান্ডা টুকটাক। এই যে কারওয়ান বাজারের মতো বাজার, এত বড় বাজার, এই দোকানদাররা বসে রয়েছে, তেমন একটা বিক্রি নাই। আর আগের বর্ধিত মূল্যে বিক্রি হচ্ছে তেল, সেমাই ও গরম মশলার দাম। তেলের দাম বাড়ছে, সরকার কমাইছে, কিন্তু আমরা তো পাচ্ছি না। অন্যান্য প্রোডাক্ট যেগুলো দামি সেগুলোর দাম বেশি বাড়ছে। এই তো ধরেন সেমাইটা এক প্যাকেট যদি 5 টাকা বাড়ে, সেটা তো কোনো বাড়তি না। 2 টাকা লিটারে বর্তমানে বাড়াইছে, আর 6 টাকা বাড়াইবো তারা বলতেছে, পর্যন্ত আমাদের হাতে পৌঁছে নেই। আমরা আগে 5 থেকে 6 লাখ টাকা বিক্রি করতাম, এখন পুরো 40 থেকে 50 হাজার টাকা বিক্রি করি। তো আমাদেরও আসলে মন মানসিকতা ভালো না। এদিকে নগরীর মোড়ে মোড়ে নিত্য পণ্য বিক্রি করছে টিসিবির পণ্যবাহী ট্রাক, ভিড়ও বেশ। তো সরকারি যা রেট দিচ্ছে তাই তো বিক্রি হচ্ছে। ওই তো 100 টাকা লিটার, 5 কেজি 500 টাকা, আর চিনি 55 টাকা, ডাল 55 টাকা। আরও 2 দিন ট্রাক সেল বহাল থাকবে বলে জানান বিক্রেতারা। স্পেশাল সপ্তাহ হিসাবে আর কি এই সেলটা দেওয়া হয়েছে, তাই আর কি আজকে শনিবার দিনকে এই সেলটা দিচ্ছে। তো অনেক গ্রাহক আছে যে এই পণ্যটার জন্য ওয়েট করে রাস্তাঘাটে, তো আজকে দেওয়ানে তাদের জন্য সুবিধা হয়েছে। এস.এম. খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেয়ার আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয় আজ আইনি মতামত জানাবে। রোববার সকালে সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। দুপুরে আইন মন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখানে আদালতের মতামতের প্রয়োজন নেই, আইনে তা বলে না। সরকার যে মতামত দেবে সেটি চূড়ান্ত মতামত হবে। তবে কি অভিমত দেওয়া হচ্ছে সে বিষয়ে আইনি মন্ত্রী কিছু বলেননি। করোনা আক্রান্ত হয়ে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশ নিতে চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আবেদন করেছেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আবেদনপত্রটি পর্যালোচনার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠান। বৃহস্পতিবার আইনমন্ত্রী জানান, আবেদন সংক্রান্ত ফাইলটি তিনি পেয়েছেন, এখন দেখে মতামত দেবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ ও হানাদার বাহিনীর আত্মসমর্পণের জায়গাটি দর্শনীয় করে তুলতে প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ বিষয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান তিনি। খালেদা জিয়াকে আদৌ বিদেশে নেয়ার প্রয়োজন আছে কিনা সে বিষয়ে প্রশ্ন তুলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ঢাকা এবং চট্টগ্রামে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সরকারি বাসভবন থেকে দেয়া ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথা বলেন ঐতিহাসিক রেসকোর্স ময়দানের স্মৃতিচিহ্ন নিয়ে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ, পাকিস্তানি হানাদার বাহিনীর সারেন্ডার করা জায়গা দর্শনীয় করে তোলার জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে দলের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক জিয়াউর রহমানের শাসনামলে পরিবেশবাদীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। সেদিনের জোর করে ক্ষমতা দখলকারী, বন্দুকের নলের নল দিয়ে জোর করে ক্ষমতা দখলকারী জিয়াউর রহমান সাহেব তো সেদিন ওই শিশু পাহাড় করার মধ্য দিয়ে ঐতিহাসিক শ্রদ্ধে উদ্ধারের মূল ঐতিহাসিক স্মৃতিচিহ্নগুলি মুছে ফেলার চেষ্টা করেন।
বনানী করাইল বস্তিতে প্রধানমন্ত্রীর ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিএনপিকে অসুস্থ রাজনীতি থেকে বেরিয়ে সুষ্ঠু ধারার রাজনীতিতে ফেরার আহ্বান জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। যারা মানুষের প্রতি দায়িত্ব পালন করে না, চট্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, দেশেই সর্বোচ্চ চিকিৎসা সেবা পাচ্ছেন খালেদা জিয়া। তাদের সমস্ত চিন্তা এখন কেন্দ্রীভূত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে এবং বেগম খালেদা জিয়ার তাপমাত্রা আছে কি নাই, সেটা কত ডিগ্রি আছে, এবং বেগম খালেদা জিয়ার হাঁটুর ব্যথা আছে কি নাই, এটার মধ্যে বিএনপির রাজনীতিটা এখন সীমাবদ্ধ হয়ে গেছে। এদিকে আজও রাজধানীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার এবং ইফতার সামগ্রী বিতরণ করেছেন যুবলীগ। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্মবার্ষিকী আজ। ১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন কালজয়ী এই কবি। বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে তার অবদান ছিল অসামান্য। তার হাত ধরেই বাংলা সাহিত্য পায় নতুন রূপ। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর। নোবেলজয়ী এই কবির প্রথম কবিতা অভিলাষ প্রকাশিত হয় ১৮৭৪ সালে। করোনার কারণে এবার রবীন্দ্র জয়ন্তীতে কোনো অনুষ্ঠান না হলেও অনলাইনে নানা আয়োজন করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্মবার্ষিকীতে করোনার কারণে কবির প্রিয় কুষ্টিয়ার শিলাইদহে তালাবদ্ধ। রবীন্দ্র ভক্তরা জানান, বাইরে সম্ভব না হলেও এই দিনটি যেন ঘরে ঘরে পালন করা হয়। এজন্য শিল্পকলা একাডেমি ও অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন বলবৎ থাকায় এ বছরও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে কোনো কর্মসূচি নেয়নি জেলা ও উপজেলা প্রশাসন। করোনায় লকডাউনে বিপর্যস্ত নিম্ন আয়ের রোজাদারদের মানুষের পাশে দাঁড়িয়েছে ৪ তরুণ। রাজধানীর হাতিরঝিলকে ঘিরে প্রতিদিন ২ শতাধিক মানুষের হাতে ইফতার তুলে দিচ্ছেন তারা। এমন উদ্যোগ অন্যদের অনুপ্রেরণা যোগাবে বলে প্রত্যাশা তাদের। এসএম আরফের রিপোর্ট। লকডাউনে কাজ নেই, সেহরিতে কোনো মতো খেয়ে রোজা রেখেছেন। সময় ঘনিয়ে আসছে ইফতারির। দানের আশায় রাজধানীর হাতিরঝিলে প্রতিদিনই বসে থাকতে দেখা যায় নিম্ন আয়ের মানুষদের। কাজকর্ম নাই, কতদিন হইলে বসে পেটের দায়ে বসে আছি আমরা, আমাদের কাজকর্ম নাই, কি করব। সাধারণ এই মানুষগুলোর কষ্ট দেখে মন কাঁদে কারো কারো। সাহায্যে এগিয়ে আসেন ৪ তরুণ। ইফতারে কিছু মানুষের মুখে খাবার তুলে দেন নিজ উদ্যোগে। সুন্দর লাগছে, বাচ্চারা গুলো অনেক কষ্ট মানুষ করতে হয়। আমরা বাল বাচ্চা লইয়া খাইতে আছি, আমরা খাই, আমরা দোয়াতাম না বাবা, আল্লাহ দোয়াটা খাওয়া। অপেক্ষা শেষে খাবার হাতে পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ। প্রথম রমজান থেকে আজ পর্যন্ত প্রতিদিন অন্ততপক্ষে 200-300 মানুষকে আমরা একবেলার খাবার সব পৌঁছে দিচ্ছি। আমরা 4 জন ফ্রেন্ডে মিলে আমরা নিজেরা চিন্তা করি যে আমরা আসলে মানুষের পাশে দাঁড়াবো, মানে নিঃস্বার্থভাবে আমরা মানুষকে উপকার করতে চাই। এই দিক চিন্তা করে ব্যক্তিগত উদ্যোগ থেকে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। এমন উদ্যোগ মহামারীতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে অন্যদের অনুপ্রাণিত করবে। ওদের এই উদ্যোগটাকে খুব সাধুবাদ জানাচ্ছি। সবসময় সবাই ওদের পাশে থাকুক। ভালো কাজ করতেছে, সেটা থেকে আরো 5 জন অনুপ্রাণিত হয়ে অবশ্যই ভালো কাজের দিকে আগাবে, এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। এভাবেই এগিয়ে যাবে মানবতা। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। বিদায়ের পথে পবিত্র মাহে রমজান। এ কারণে দুপুরের পর থেকে বিভিন্ন ধরনের ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। এইসব ইফতার সামগ্রী কিনতে খিলগাঁওয়ের বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্রেতারা ভিড় করছেন। স্বাস্থ্যবিধি মেনেই চলছে কেনাবেচা। এসএম খোরশেদ আলমের আরও একটি রিপোর্ট। রাজধানীর খিলগাঁও ইফতার বাজারে ক্রেতাদের ভিড়। পেঁয়াজু, জিলাপি, গরু ও খাসির চপ সহ বিভিন্ন রকমের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। ক্রেতারা ঘুরে ঘুরে দেখছেন আর পছন্দের ইফতার সামগ্রী কিনছেন। দামিও মানে অনেক ভালো বললেন তারা। এই জায়গার মাল ভালো, চেঞ্জ করার জন্য মাঝে মাঝে চেঞ্জ করতে হয়। প্রশংসাও করবো না, সমালোচনাও করবো না, খাইয়া দেখিনি। এখানে ভালো জিনিস পাওয়া যায় মোটামুটি,
তাদের পাক পয় পরিষ্কার উন্নত মানের এই জন্য আসছে। বাসায় যেটা বানাই তারপর আবার কিছু কিছু চাহিদা থাকে যেগুলো আবার বাচ্চাদের জন্য আবার নিতে হয়। ক্রেতা আসলেও করোনার কারণে আগের মতো লাভ হচ্ছে না বলে জানালেন ব্যবসায়ীরা। দেশ ভালো না থাকলে তার ব্যবসা বাণিজ্য ভালো হবে না। স্বাস্থ্যবিধি মেনেই চলছে বেচা কিনা। হ্যান্ড স্যানিটাইজার জন্য লোক রাখা হয়েছে, তাছাড়া আমাদের যত স্টাফ আছে সম্পূর্ণ গ্লাভস, মাস্ক এবং কি যতটুকু নিজের সুরক্ষার জন্য যা করার সেভাবে করতেছি আমরা। SM খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। কোনো ঈদেই মার্কেটে গিয়ে নিজে পছন্দ করে কেনা হয়নি জামা, অন্যের পছন্দের উপহারের পোশাকেই সন্তুষ্ট থাকতে হয়েছে কুমিল্লার সংরাই শিশু পরিবারের 100 অনাথ শিশুরা। কিন্তু এবার তারা ঈদে নিজেরাই মার্কেট থেকে কিনেছে নতুন জামা। নিজের পছন্দে নতুন জামা কিনতে পেরে আনন্দের ঝিলিক ছিল এতিমদের চোখে মুখে। প্রতিনিধি সাইফুদ্দিন রনির রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। এবার ঈদে কুমিল্লার সংরাই সরকারি শিশু পরিবারের আনন্দের মাত্রা কিছুটা ভিন্ন। নিজের পছন্দে কখনো কেনা হয়নি ঈদের নতুন জামা, কিন্তু এবার ঈদে নতুন জামা কিনতে পেরে খুশি তারা। এবছরে আমাদের পোশাক কিনে দেওয়া হয়েছে, নতুন একটা অভিজ্ঞতা, নতুন একটা আনন্দ। এবার আমাদের নিয়ে শপিং করা হয়েছে, এটা আমরা অনেক খুশি। এজন্য আমি এনএসটিডিউকে খুবই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য। এসব চাহিদা সম্পন্ন শিশুদের মুখে অন্যরকম হাসি ফোটাতে পেরে খুশি এন্ড স্টুডিও এবং কালনি ফাউন্ডেশন। এই এতিম শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য যাদের অক্লান্ত পরিশ্রম এবং শ্রম লেগে আছে, যাদের অর্থ দানশীল ব্যক্তিরা দিয়েছেন, তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। শিশু পরিবারের সদস্যদের জন্য এমন আয়োজন করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। যে এতগুলো বাচ্চাকে একসাথে নিয়ে গিয়ে যেটা পছন্দ করেছে, যত দামি হোক তারা কিন্তু এটা কিনে দিয়েছে। তাদেরকে আসলে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমি তাদের মঙ্গল কামনা করছি। জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক জানায়, শিশু পরিবারের সদস্যরা সাধারণ পরিবারের শিশুদের মতো বেড়ে উঠতে পারে না। সমাজের অন্যান্য বিত্তবানরাও এমন কাজে এগিয়ে আসবে বলে প্রত্যাশা করেন তিনি। যারা সমাজে পিছিয়ে পড়া মানুষ, তাদের নিয়ে তারা কাজ করবে। যদি পিছিয়ে পড়া মানুষগুলো যদি সম্পদশালী লোকজন মানবিকতার হাত নিয়ে এগিয়ে যান, তাহলে কিন্তু তারাও একসময় আস্তে আস্তে একটু উপরে উঠে আসবে। শিশু পরিবারে বর্তমানে 100 জন এতিম শিশু সরকারি তত্ত্বাবধানে থাকছে। তাদের স্বাভাবিক জীবনযাপনে সহযোগিতা করছে কুমিল্লা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রতিষ্ঠান। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি, নিউজ ডেস্ক। ভারতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধের মেয়াদ আরও 14 দিন বেড়েছে। শনিবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে ভার্চুয়াল আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় দেশটির সঙ্গে 26 এপ্রিল থেকে সব স্থল সীমান্ত বন্ধ ঘোষণা করে সরকার। 9 মে পর্যন্ত সিদ্ধান্ত থাকলেও করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় 10 মে থেকে আরও 14 দিন সীমান্ত বন্ধের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এই সিদ্ধান্ত হয়েছে সীমান্ত বন্ধের মেয়াদ বৃদ্ধির পরে পূর্বের মতোই ভারতে চিকিৎসার জন্য অবস্থান করা বাংলাদেশি নাগরিক যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে আসছে, তাদের ফিরতে হলে বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশে ফিরতে পারবেন। অনুমতির জন্য সেখানকার বাংলাদেশ মিশনে আবেদন করতে হবে। বাংলাদেশি নাগরিকরা বেনাপোল, বুড়িমারি ও আখাউড়া স্থলবন্দর দিয়ে ফিরতে পারবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও ঢাকা 18 আসনের এমপি হাবিব হাসানের পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 44, 45, 46 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরদের উপস্থিতিতে গরিব ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহার এবং খেটে খাওয়া মানুষের মাঝে পায়ে চালিত ভ্যান বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম রবি, আশুতোষ দত্ত সহ অন্যান্য আরও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অন্তঃসত্ত্বা মমি আবিষ্কারের খবর জানিয়ে শেষ করব সংবাদ। পোল্যান্ডের রাজধানী ওয়ারসোর জাতীয় জাদুঘরে 2000 বছরের পুরনো বিশ্বের প্রথম অন্তঃসত্ত্বা একটি মিশরের মমি আবিষ্কার করেছেন গবেষকরা। 1826 সালে নীল নদের তীরবর্তী থিবেস শহরে আবিষ্কার করা হয় এই পুরুষপেশী মমিটিকে। এতদিন পর্যন্ত এটিকে ধারণা করা হচ্ছিল কোনো পুরোহিতের মমি। তবে আশ্চর্যের বিষয় হলো মমির গর্ভে সন্তানটি এখনও অবিকৃতই রয়েছে। মোবালিক কর্মীর রিপোর্ট। পোল্যান্ডের ওয়ারসোতে রাখা একটি 2000 বছরের পুরনো মিশরীয় মমি পরীক্ষা করে বিজ্ঞানীরা তাজ্জব বনে যান। বাইরে থেকে দেখলে মনে হবে মমিটি ছিল কোনো পুরুষের। তবে পরীক্ষার পর পাওয়া যায় অদ্ভুত এক তথ্য। মমিটি আসলে এক নারীর। তিনি গর্ভবতী ছিলেন।
এত বছর পরেও মমির গর্ভে শিশুটির চিহ্ন খুঁজে পান বিজ্ঞানীরা। 1826 সালে নীলনদের তীরবর্তী থিবেস শহরে আবিষ্কৃত হয় মমিটি। সবাই ভেবেছিলেন এটি কোনো পুরুষ যাজকের মমি। মৃত্যুকালে ওই মমির বয়স ছিল 20 থেকে 30 বছরের মধ্যে। গবেষণার ফলাফল জার্নাল অফ আর্কিওলজিক্যাল সায়েন্সে প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে এটি সম্ভবত বিশ্বের কোনো প্রথম গর্ভবতী মমি। মমিটি একটি কাপড়ের মধ্যে মোড়ানো ছিল। বেশ কয়েকটি তাবিজও বাঁধা ছিল তাতে, যা প্রাচীন মিশরীয় দেবতা হোরাসকের প্রতীক। মুবাল্লিক করিম, মাই টিভি। সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশে 6 জনের দেহে করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত, উদ্বিগ্ন স্বাস্থ্য অধিদপ্তর। একদিনে আরও 45 জনের মৃত্যু। ঘরমুখো যাত্রীদের চাপের মুখে শিমুলিয়া ও পাটুরিয়ার ফেরি চলাচল শুরু। ঈদ উদযাপনে অনিশ্চিত যাত্রায় ঢাকা ছাড়ছে মানুষ। ঈদ কেনাকাটায় ব্যস্ত নগরবাসী, মার্কেটে উপচে পড়া ভিড়। নিত্যপণ্যের বাজারে ক্রেতা কম, দাম বেড়েছে মুরগির মাংস, চিনি ও গুঁড়ো দুধের। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মবার্ষিকীতে অনলাইনে নানা আয়োজন থাকলেও করোনায় নেই কোনো আনুষ্ঠানিকতা। চীনের সিনোফার্মের করোনার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবং করোনার কারণে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ভেন্যু বদলে যাচ্ছে, ইস্তাম্বুলের পরিবর্তে ইংল্যান্ডের কোনো শহরে হতে পারে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা ও twitter/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। এরই সাথে শেষ করছি আমি কামরুন্নাহার আজাদ স্বপ্না। আল্লাহ হাফেজ।